1880 সাল থেকে 2025 সাল পর্যন্ত ইহুদিরা কিভাবে ফিলিস্তিন দখল করলো এবং তাদের কিভাবে উত্থান হলো। তো এই ভিডিওর মধ্যে আমরা সমস্ত কিছু আজকে আলোচনা করব। সাল ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে ইহুদিবাদ এবং আরব জাতীয়তাবাদের উত্থান, ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাতের বীজ বপন করা হয়েছিল। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে দুটি প্রতিদ্বন্দ্বী জাতীয়বাদী আন্দোলনের উত্থানের মাধ্যমে ইহুদিবাদ এবং আরব জাতীয়তাবাদ ইহুদিবাদ ইহুদি জাতীয়তাবাদী আন্দোলন ইহুদিবাদ ইউরোপ ক্রমবর্ধমান ইহুদি বিদ্বেষের মাধ্যমে আবির্ভূত হয়েছিল। বিশেষ করে পূর্ব ইউরোপ ও রাশিয়ার ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে গণহত্যা এবং বৈষম্যমূলক আইন প্রয়োগ করা হয়েছিল। মূল ঘটনার মধ্যে রয়েছে থিওডর হার্ডেল এবং রাজনৈতিক ইহুদিবিদ। 1896 সালে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাংবাদিক থিওডর হার্জেল ডার জুস্টেন ইহুদি রাষ্ট্র প্রকাশ করে। সেখানে নিপীড়ন থেকে বাঁচতে একটি ইহুদি আবাসন ভূমি তৈরির পক্ষে যুক্তি দেন। হার্জেল 1897 সালে সুইজারল্যান্ডের বাসালে প্রথম ইহুদিবাদী কংগ্রেস আহ্বান করেন, যা ফিলিস্তিনি ইহুদিদের মধ্যে একটি জাতীয় আবাস প্রতিষ্ঠান ইহুদিবাদী আন্দোলনের লক্ষ্যকে আনুষ্ঠানিকভাবে রূপ দেয়, যা তখন অটোমান নিয়ন্ত্রণে ছিল। প্রাথমিক ইহুদি অভিবাসন যা অলিয়া নামে পরিচিত, জাওন জিওনিজমের দ্বারা অনুপ্রাণিত হয়ে 1880 এর দশকে ইহুদি অভিবাসীদের ছোট্ট ঢেউ ফিলিস্তিনে আসতে শুরু করে, যা প্রথমে আলিহা 1882 থেকে 1903 নামে পরিচিত। এই বস্তি স্বাভাবিকভাবে বেশিরভাগই পূর্ব ইউরোপ থেকে রিশন লেজিওন এবং পেতাই টিকভারের মতো কৃষি উপনিবেশ স্থাপন করে। প্রায় অনুপস্থিতি অটোমান জমিদারদের কাছ থেকে জমি কিনে 1914 সালের মধ্যে ফিলিস্তিনে ইহুদি জনসংখ্যা 1882 সালে প্রায় 25,000 থেকে বেড়ে 85,000-এ উন্নতি করে। আরবের জাতীয়তাবাদ একই সাথে অটোমান কেন্দ্রীকরণ এবং ক্রমবর্ধমান ইউরোপীয় প্রভাবের প্রতিক্রিয়া হিসেবে অটোমান সাম্রাজ্য জুড়ে আরব জাতীয়তাবাদ রূপ নিতে শুরু করে। ফিলিস্তিনে এটি এভাবেই প্রকাশিত হয়। সংস্কৃতি এবং রাজনীতি জাগরণ আরব বুদ্ধিজীবী এবং অভিজাতরা অটোমান শাসন থেকে বৃহত্তম স্বতন্ত্র শাসন বা স্বাধীনতা চেয়েছিল। আরব পরিচয় এবং ভাষার উপর জোর দিয়েছিল। এই আন্দোলন জেরুজালেম ও জাফারের মতো নগর কেন্দ্রগুলিকে আকর্ষণ অর্জন করেছিল। জমি এবং জনসংখ্যা নিয়ে উদ্বেগ ইহুদি অভিবাসন বৃদ্ধির সাথে সাথে ফিলিস্তিনি আরবরা ইহুদি বস্তি স্থাপনকারীদের কাছ থেকে জমি বিক্রি সম্পর্কে সতর্ক হয়ে ওঠে, যা প্রায় স্থায়ী ও ভাড়াটে কৃষকদের স্থানচ্যুত করে। পরিবর্তিত জনসংখ্যার ভারসাম্য বিশেষ করে উল্লেখযোগ্য ইহুদি বস্তি স্থাপনকারী এলাকাগুলিতে প্রাথমিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। বিংশ শতাব্দীর গোড়ার দিকে অটোমান শাসনের অধীনে উত্তেজনা বিংশ শতাব্দীর গোড়ার দিকে ফিলিস্তিনি ক্রমবর্ধমান ইহুদি উপস্থিতি স্থায়ী ও সংঘাতের দিকে পরিচালিত করে। ভূমির বিরোধ অনেক ফিলিস্তিনি আরব তাদের অধিকার থেকে বঞ্চিত বোধ করছিল, কারণ অনুপস্থিতি জমিদাররা স্থায়ী ও ভাড়াটিদের সাথে পরামর্শ না করে ইহুদি বস্তি স্থাপনকারীদের কাছে জমি বিক্রি করে দিয়েছিল। এর ফলে ক্ষোভের সৃষ্টি হয়েছিল, কারণ ঐতিহ্যবাহী কৃষি সম্প্রদায়গুলি ব্যবহৃত হয়েছিল। সংস্কৃতি ও রাজনীতির সংঘাত ইহুদি বস্তি স্থাপনকারী ইউরোপীয় রীতিনীতি ভাষা যেমন ইহুদি হিব্রু এবং প্রতিষ্ঠান নিয়ে এসেছিল, যা আরব মুসলিম সংখ্যাগরিষ্ঠদের ঐতিহ্যবাহী বিপরীত ছিল। কিন্তু ফিলিস্তিনি আরব ইহুদিবাদীকে ইউরোপীয় শক্তি দ্বারা সমর্থিত একটি উপনিবেশিক প্রকল্প হিসাবে দেখেছিল। অটোমান প্রতিক্রিয়া ইহুদিবাদী এবং আরব জাতীয়তাবাদী উভয় আকাঙ্ক্ষার প্রতি সতর্ক। অটোমান কর্তৃপক্ষ ইহুদি অভিবাসন এবং জমি ক্রয়ের উপরে বিধিনিষেধ আরোপ করেছিল, কিন্তু তা প্রয়োগ হয়নি বা প্রয়োগ হতে অসঙ্গত ছিল। প্রথম বিশ্বযুদ্ধ এবং অটোমান সাম্রাজ্যের পতন প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 সাল ছিল এই অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। কেন্দ্রীয় শক্তির সাথে মিত্রতা থাকা অটোমান সাম্রাজ্য মিত্র শক্তির কাছে পরাজিত হয়, যার ফলে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলগুলি ভেঙে ফেলা হয়। ব্রিটিশ প্রতিশ্রুতি ও দ্বন্দ্ব যুদ্ধের সময় ব্রিটেন মিত্রদের সুরক্ষিত করার জন্য পারস্পরিক বিরোধী প্রতিশ্রুতি দিয়েছিল। হুসেন
ম্যাকমাহন চিঠিপত্র 1915 থেকে 1916 সাল। ব্রিটেন মক্কার শরীফ হোসেনকে অটোমানদের বিরুদ্ধে আরব বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার বিনিময়ে একটি স্বাধীন আরব রাষ্ট্রের জন্য সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিল। ফিলিস্তিনি আরবরা পরে যুক্তি দিয়েছিল যে ফিলিস্তিন এই প্রতিশ্রুতিতে অন্তর্ভুক্ত ছিল, যদিও ব্রিটিশরা দাবি করেছিল এটি বাদ দেওয়া হয়ে গেছে। সাইক্স-পিক চুক্তি 1916 ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে একটি গোপন চুক্তি অটোমান সাম্রাজ্যকে প্রভাব ক্ষেত্রগুলিতে বিভক্ত করেছিল, যেখানে ফিলিস্তিনকে আন্তর্জাতিক প্রশাসনের জন্য মনোনীত করা হয়েছিল। বেলফোর ঘোষণা 1917 সালে 2 নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী অ্যাথার বেলফোর একজন বিশিষ্ট ইহুদি নেতা লর্ড রথচাইল্ডস একটি চিঠি জারি করেন, যেখানে তিনি ফিলিস্তিনে ইহুদি জনগণের জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার প্রতি ব্রিটেন সমর্থন ব্যক্ত করেন। ঘোষণার আরও বলা হয় যে এমন কিছু করা হবে না যা ফিলিস্তিনের বিদ্যমান অইহুদি সম্প্রদায়, নাগরিক ও ধর্মীয় অধিকারের ক্ষতিগ্রস্ত করতে পারে। এই অস্পষ্ট শব্দবন্ধন অস্পষ্টতা তৈরি করে এবং প্রতিযোগিতামূলক প্রত্যাশাগুলি উস্কে দেয়। বেলফোর ঘোষণাপত্রটি একটি যুগান্তকারী মুহূর্ত ছিল, কারণ এটি ইহুদিদের আকাঙ্ক্ষাকে আন্তর্জাতিকভাবে বৈধতা দিয়েছিল, তবে এটি আরবদের প্রান্তিকরণের ভয়কে আরও গভীর করে তোলে, কারণ অইহুদি সম্প্রদায় ফিলিস্তিনের জনসংখ্যার 90% বেশি। স্পষ্টভাবে রাজনৈতিক অধিকার নিশ্চিত করা হয়নি। ব্রিটিশ ম্যান্ডেট পিরিয়ড 1920 থেকে 1948 সাল। ক্রমবর্ধমান সংঘাত। প্রথম বিশ্বযুদ্ধের পর লিগ অব নেশন 1920 সালে ব্রিটিশকে ফিলিস্তিনি শাসনের জন্য একটি ম্যান্ডেট প্রদান করে, যা 1922 সালে আনুষ্ঠানিকভাবে রূপ নেয়। ম্যান্ডেটটিতে বেলফোর ঘোষণাপত্রে একটি ইহুদি জাতীয় আবাসনের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত ছিল, যা ব্রিটেনকে ইহুদি অভিবাসন, আরব অধিকার ভারসাম্য বজায় রাখার দায়িত্বে দিয়েছিল। একটি পরস্পর বিরোধী এবং শেষ পর্যন্ত অকার্যকর ম্যান্ডেট। মূল উন্নয়ন: ১. ইহুদি অভিবাসন এবং প্রতিষ্ঠানের নির্মাণ। ইহুদি অভিবাসন তরঙ্গের দ্বিতীয় আলিয়া 1904 থেকে 1914, তৃতীয় আলিয়া 1919 থেকে 1923, চতুর্থ আলিয়া 1924 থেকে 1928 ইহুদি জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। 1914 সালে 85,000 থেকে 1931 সালের মধ্যে 1,75,000-এ উন্নতি করে। ইহুদি সম্প্রদায়, ইহুদি সংঘ, হিব্রু দূত শ্রমিক ফেডারেশন এবং হিব্রু বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে, একটি প্রোটো-স্টেটের ভিত্তি স্থাপন করে। আধুনিক ভাষা হিসেবে হিব্রু ভাষাকে জীবন ইহুদিদের জাতীয় পরিচয়কে আরও দৃঢ় করে তোলে। ইহুদি জাতীয় তহবিল জেএনএফ কর্তৃক জমি ক্রয় ইহুদি মালিকানাধীন অঞ্চলকে প্রসারিত করে, যার ফলে প্রায়ই আরব ভাড়াটে কৃষকদের উচ্ছেদ করা হয়। দ্বিতীয় 2 নম্বর ফিলিস্তিনীয় আরব প্রতিরোধ। স্থানীয় অভিজাত ধর্মীয় নেতা এবং নবজাতক রাজনৈতিক দলগুলির মাধ্যমে সংগঠিত সমতুল্য কেন্দ্রীভূত প্রতিষ্ঠানের অভাব যুক্ত ফিলিস্তিনি আরবরা 1936 সালে গঠিত আরব উচ্চতর কমিটি ফিলিস্তিনি দাবির জন্য একটি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হয়ে ওঠে। ইহুদি অভিবাসন এবং ব্রিটিশ নীতির বিরুদ্ধে আরবদের বিরোধিতা সহিংস সংঘর্ষের দিকে পরিচালিত করে, যার মধ্যে রয়েছে 1920 সালে জেরুজালেম দাঙ্গা, 1921 সালে জাফা দাঙ্গা এবং 1929 সালে হেবরন গণহত্যা, যেখানে আরব জনতা 67 জন ইহুদিকে হত্যা করেছিল এবং পরবর্তী প্রতিশোধমূলক সহিংসতা আরবদের হত্যা করেছিল ইহুদিরা। 3 নম্বর ব্রিটিশ নীতি ও সহিংসতা। ব্রিটেন ইহুদিপন্থী ও আরবপন্থী নীতির মধ্যে দোদুল্যমান ছিল, উভয় পক্ষকে বিচ্ছিন্ন করে তুলেছিল। 1922 সালে চার্চিল শ্বেতপত্র ইহুদিদের জাতীয় আবাসস্থল পুনর্ব্যক্ত করেছিল, কিন্তু অভিবাসন সীমিত করা হয়েছিল। অন্যদিকে 1939 সালের শ্বেতপত্রে আরব চাপের প্রতিক্রিয়ায় ইহুদি অভিবাসন এবং জমি ক্রয় সীমিত করা হয়েছিল, যা ইহুদিদের ক্ষুব্ধ করেছিল। জিরো গ্রেট আরব বিদ্রোহ 1936 থেকে 1939 ছিল ব্রিটিশ শাসন এবং ইহুদি অভিবাসনের বিরুদ্ধে একটি বড় ফিলিস্তিনি বিদ্রোহ। ধর্মঘট, বয়কট, গরিলা আক্রমণ দ্বারা চিহ্নিত এই বিদ্রোহ ব্রিটিশ বাহিনী দ্বারা কঠোরভাবে দমন করা হয়েছিল, যা ফিলিস্তিনি নেতৃত্ব অবকাঠামোকে দুর্বল করেছিল। 4. হলোকস্টের প্রভাব। ইউরোপে ইহুদিদের উপর নাৎসিদের নির্যাতন, যা হলোকস্টের 1933 থেকে 1945 পরিণতিতে পরিণত হয়েছিল,
ইহুদিদের একটি আবাসভূমির জন্য ইহুদিদের তাগিদ নাটকীয়ভাবে বৃদ্ধি করেছিল। লক্ষ লক্ষ ইহুদি শরণার্থী ফিলিস্তিনে প্রবেশ করতে চেয়েছিল, কিন্তু ব্রিটিশ নিষেধাজ্ঞা, যেমন 1939 সালের শ্বেতপত্র আইন অভিবাসন সীমিত করেছিল, যার ফলে হাগানার মতো গোষ্ঠীগুলো গোপনে প্রবেশ চালায়। জিরো হলোকস্ট ইহুদিবাদীদের প্রতি আন্তর্জাতিক সহানুভূতি অর্জন করে, যা ইহুদি রাষ্ট্রকে সমর্থন করার দিকে বিশ্ববাসীর মতামতকে পরিবর্তন করেছিল। বিভাজনের প্রস্তাব। উদ্বেগ বৃদ্ধির সাথে সাথে ব্রিটিশ ফিলিস্তিনকে শাসন করার জন্য লড়াই করতে থাকে। 1937 সালে পিল কমিশন ফিলিস্তিনকে পৃথক ইহুদি এবং আরব রাষ্ট্র বিভক্ত করার সুপারিশ করে, যার মধ্যে জেরুজালেম সহ একটি ব্রিটিশ শাসিত শাসিত করিডোর থাকবে। ইহুদি নেতৃত্ব সতর্কতার সাথে পরিকল্পনাটি গ্রহণ করে, কিন্তু ফিলিস্তিনি আরবরা তা প্রত্যাখ্যান করে। তাদের অঞ্চল এবং সার্বভৌমত্ব হারানোর ভয়ে প্রস্তাবটি পরিত্যক্ত হয়। উপসংহার: অস্থিরতা মূল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে ইসরায়েলি ফিলিস্তিনি দ্বন্দ্বভূমি পরিচয় এবং আত্মনিয়ন্ত্রণের জন্য শূন্য সমষ্টির লড়াই দৃঢ় হয়ে ওঠে। সংঘাতের মূল নিহিত রয়েছে প্রতিযোগিতামূলক জাতীয়তাবাদ। ইহুদি স্বদেশের জন্য ইহুদিদের আকাঙ্ক্ষা তাদের পূর্বপুরুষদের ভূমির উপর স্বাধীনতা ও নিয়ন্ত্রণের জন্য ফিলিস্তিনি আরবদের দাবির সাথে সংঘর্ষে লিপ্ত হয়। উপনিবেশিক হস্তক্ষেপ। ব্রিটিশ নীতি, বিশেষ করে বালফোর ঘোষণা এবং ম্যান্ডেটের পারস্পরিক বিরোধী প্রতিশ্রুতি, এক গোষ্ঠীর আকাঙ্ক্ষার জন্য অন্য গোষ্ঠীর আকাঙ্ক্ষার চেয়ে বেশি প্রাধান্য দিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। আর্থ-সামাজিক পরিবর্তন। ইহুদি অভিবাসন এবং জমি ক্রয় ঐতিহ্যবাহী ফিলিস্তিনি সমাজকে ব্যাহত করেছে, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিভাজন তৈরি করেছে। বৈশ্বিক প্রেক্ষাপট। হলোফাস্ট এবং পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক গতিশীলতা ইহুদিবাদী লক্ষ্যের তাৎপর্যকে আরও বাড়িয়ে তুলেছে এবং আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনি কণ্ঠকে প্রান্তিক করে তুলেছে। 1947 সালে ব্রিটেন সংঘাতের সমাধান করতে না পেরে বিষয়টি জাতিসংঘের কাছে পাঠায়, যার ফলে জাতিসংঘের বিভাজন পরিকল্পনা রেজলিউশন 181 গৃহযুদ্ধের প্রস্তাব করা হয়, যেখানে ফিলিস্তিনিকে ইহুদি এবং আরব রাষ্ট্রে বিভক্ত করার প্রস্তাব করা হয়েছিল। পরিকল্পনাটি গ্রহণ এবং পরবর্তীতে ঘটনাবলী। গৃহযুদ্ধ। 1948 সালে ইসরায়েলের প্রতিষ্ঠা ফিলিস্তিনির জন্য নেকবা বিপর্যয় সংঘাতের পরিবর্তন পর্যায়ে চিহ্নিত করে, কিন্তু 19 শতকের গোড়ার দিকে এই শিকড় কয়েক দশক ধরে সংঘাতের সূচনা করে। সেই সংঘাত আজ 2025 সাল পর্যন্ত চলে আসছে। 13ই অক্টোবর 2023 সালে হামাস বাহিনী ইসরায়েলের উপরে হামলা করে প্রায় 1200 লোককে মেরে ফেলে। সেই হামলার প্রতিবাদে ইসরায়েল সারা রাফা এবং গাজা সহ সারা ফিলিস্তিনকে ধ্বংস করে দেয়, বোমার উপরে বোমা মেরে। আজ লাখ লাখ ফিলিস্তিনি ঘরছাড়া এবং 60,000 ফিলিস্তিনিকে মেরে ফেলা হয়েছে, বাচ্চা থেকে মহিলা কাউকে ছাড় দেয়নি ইসরায়েল। তো এখনও এই লাগাতার যুদ্ধ চলছে, জানি না কবে এই যুদ্ধ শেষ হবে। তো ভিডিও এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ।